আচ্ছা, পরমাণুর যে গঠন, দেখ নামটা শুনে বুঝতেই পারছিস যে একটা পরমাণু কিভাবে গঠিত হয় সেইটা নিয়েই চ্যাপ্টারটা। তো কি হয় হ্যাঁ স্যার। না, প্রথমের দিকে যখন যখন পরমাণু আবিষ্কার হয়েছিল তখন কি ধরা হয়েছিল যে পরমাণু যে আছে সেই পরমাণুগুলো কি অবিভাজ্য, মানে তারা আরো, মানে ওটাই মৌলিক, ওর ভেতরে কিছু নেই এরকম টাইপের। নেক্সট হলো না, পরে যখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেল কি যে পরমাণুটা অবিভাজ্য নয়। পরমাণু কি হচ্ছে বিভিন্ন কণা দ্বারা গঠিত। সেগুলোর মধ্যে কি আছে না, ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। এবারে তো তাহলে কি বললো যে পরমাণু প্রথমে যেটা ভাবছিল যে অবিভাজ্য, তারপরে কি দেখা গেল যে এটা অবিভাজ্য নয়, এটা বিভাজ্য। আর এইগুলো তিনটে অবপারমাণবিক কণা দ্বারা গঠিত, যেটা বললাম ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এদেরকে কি বলা হতে থাকলো যে এদেরকে প্রাথমিক কণা বা মৌলিক কণা। তার কারণ কি, আবার সে একই জিনিস যে এদেরকে বিভাজ্য করা যায় না, এরা অবিভাজ্য। এইগুলো মিশে কি হয়, এইগুলো দিয়ে একটা পরমাণু সৃষ্টি হয়। তো কিভাবে এই পরমাণুগুলো সৃষ্টি করেছিল, মানে কে কে তার তৈরি করেছিল, মানে ইলেকট্রনকে প্রথম দেখেছিল বা প্রথম সৃষ্টি করেছিল, প্রোটনকে প্রথম আবিষ্কার করেছিল, নিউট্রন প্রথম কে আবিষ্কার করেছিল, এইগুলো এইগুলো তোদের শর্ট কোশ্চেন আসবে যে প্রথম কে ইলেকট্রন আবিষ্কার করেছিল, যে থমসন। তো এই তিনটা কোশ্চেন তোরা ভালো করে পড়ে রাখবি, বোঝা গেল? যে তিনটা কোশ্চেন বললাম ওই তিনটা কোশ্চেন লিখে রাখ, একটা শর্ট শর্ট কোশ্চেন পড়বে। তাহলে কি বললাম, 1 নম্বর ইলেকট্রন, আচ্ছা বাংলা পুরোটাই লিখে দিই। ইলেকট্রন কে আবিষ্কার করে। 2 নম্বর প্রোটন কে আবিষ্কার করে। 3 নম্বর নিউট্রন। এখান থেকে কিন্তু একটা শর্ট কোশ্চেন আসবে, ঠিক আছে? এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসবে। তাহলে ফার্স্টের উত্তরটা কি হবে, ইলেকট্রন কে আবিষ্কার করে না জে থমসন 1897 খ্রিস্টাব্দে। অ্যান্সার গুলো লিখে নিতে পারিস তোরা। ইলেকট্রন কে আবিষ্কার করে জে থমসন 1897 খ্রিস্টাব্দে। প্রোটন কে আবিষ্কার করে গোল্ডস্টাইন 1886 খ্রিস্টাব্দে। নিউট্রন কে আবিষ্কার করে স্যাডউইক 1932 খ্রিস্টাব্দে। এবারে তাহলে কোনো যদি কণা আবিষ্কার হয়, কোনো কিছু একটা কণা আবিষ্কার হলো, তাহলে সেই কণাগুলোর কি কি থাকবে। একটা হচ্ছে কি তার আধান কি, মানে তার চার্জ কি, পজিটিভ না নেগেটিভ। আর একটা জিনিস কি, তার ভর কি। দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস ব্যাসার্ধ থাকে, ওটাও অবশ্য গুরুত্বপূর্ণ, কিন্তু তোদের আসে প্রায় হচ্ছে কি ভর কত আর আধান কত, এই দুটো জিনিস প্রায় আসে। প্রথমত আবিষ্কার তো অবশ্যই আছে, যেটা বললাম আমি, ইলেকট্রন হচ্ছে জে থমসন, প্রোটন হচ্ছে গোল্ডস্টাইন, নিউট্রন হচ্ছে স্যাডউইক। তিনটার মধ্যে যে কোনো একটা প্রায় আসে। তারপরে হচ্ছে কোশ্চেন কি, ভর কত, ইলেকট্রনের ভর কত, প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত। যে কোনো আরেকবার বলবেন? এই যেই তিনটে কণা লিখেছি, এদের হচ্ছে আবিষ্কার কে করেছে, ভর কত, আধান কত, এই কোশ্চেন গুলো মানে শর্ট কোশ্চেনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, বোঝা গেল? তিনটে কণা লিখেছি না, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই তিনটে কণা নিয়ে একটা পরমাণু গঠিত হয়। এবার এই যে তিনটে যে কণা আছে, এদের কে আবিষ্কার করেছে, এই কণাগুলোর ভর কত, এই কণাগুলোর আধান কত, এই শর্ট কোশ্চেন গুলোর মধ্যে একটা শর্ট কোশ্চেন পেয়ে যাবি, বোঝা গেল? আর স্যার কে কি আবিষ্কার করছে একবার বলুন। ইলেকট্রন হচ্ছে থমসন, আচ্ছা লিখে দিই এখানে পাশে। স্যার লিখে দিন, লিখে দিন। ইলেকট্রন হচ্ছে কি থমসন, প্রোটন হচ্ছে কে, কে কেন মনে আছে, গোল্ডস্টাইন। আর নিউট্রন স্যাডউইক। থমসন, গোল্ডস্টাইন, স্যাডউইক। রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড
না, এটা কিরকম না, রাদারফোর্ড কি করেছিল, একটা মৌলের পরমাণু নিয়েছিল, সেই পরমাণুতে কি হয়, মানে ও শেষে এটা এসেছিল, পরমাণুতে কি হয় না, মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে, তার ধারে কি থাকে, কক্ষপথ থাকে, যেই কক্ষপথ গুলো কি করে, ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়। ঠিক আছে, বিভিন্ন এতে আছে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলো আছে। এবার কি করেছিল না, এখানে কি করেছিল, আলফা কণা বা আলফা কণার স্রোত দিয়ে কি করেছিল, এইটাকে হিট করেছিল। ঠিক আছে, হিট করতে দেখা যাচ্ছে কি, বেশিরভাগ কণাগুলোই কি হচ্ছে, এই পাশ দিয়ে চলে যাচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবারে যেইগুলো আর খুব কম সংখ্যক কণা কি হচ্ছে, এখানটায় লেগে এরকম ভাবে বেঁকে যাচ্ছে, বোঝা গেল। আর একবারে খুব, মানে একবারে নেই বললেই চলে, একটা দুটো কণা কি হচ্ছে, এইখানে লেগে ব্যাক করছে। এটা হচ্ছে কি রাদারফোর্ড করেছিল, জাস্ট একটা করেছিল, যেখানে কি করছে না, একটা আলফা পার্টিকেল নিয়েছে, সেই পার্টিকেলটাকে নিয়ে কি করছে, একটা মৌলের পরমাণুতে পাঠিয়েছে। পাঠানোর পরে কি দেখেছে না, বেশিরভাগ আলফা কণায় কি হচ্ছে, ওই ধাতব পাত্রা ভেদ করে চলে যাচ্ছে। আর কিছু সংখ্যক আলফা কণা কি হচ্ছে, কিছুটা কোণে বেঁকে যাচ্ছে। এই ছবিটা যে এঁকেছি, এটা দেখ, কিছু কণাগুলো যে বেঁকে যাচ্ছে, এই দেখ এইখানে গুলো বেঁকে যাচ্ছে। আর হচ্ছে কি খুব কম সংখ্যক কণা, মানে ধর প্রায় 10-20 হাজারের মধ্যে ধর একটা কণা বা দুটো কণা, এইরকম কণা কি হচ্ছে, পুরো 180 ডিগ্রি, মানে যেই পথে গিয়েছিল সেই পথেই আবার ব্যাক করেছে। এটা হচ্ছে দেখা গেছে, মানে ও যখন করেছিল দেখা গেছে। তো সেখান থেকে কি মানে কনক্লুশন কি এসেছে, কনক্লুশন এসেছে মনে হচ্ছে ধর, মানে হয় না, আমি একটা পরীক্ষা করলাম, পরীক্ষা করার পর কিছু একটা দেখতে পেলাম, সেখান দেখে আমি এক সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা এই এই জিনিস হতে পারে বা এই জিনিস হয়েছে। সেই রকমই ও একটা পরীক্ষা করেছে, একটা সোনার পাত নিয়েছে, সোনার পাত নিয়ে সেখানে আলফা পার্টিকেলকে, আলফা কণাকে কি হচ্ছে, মানে আলফা কণাকে ও করছে, ইনজেক্ট করছে, মানে ছুঁড়ছে আর কি। তারপরে ও দেখেছে কি, এইগুলো দেখেছে যেগুলো বললাম আমি এক্ষুনি, যে বেশিরভাগ গুলোই পারিয়ে যায়, মানে পেরিয়ে যাচ্ছে ধাতব পাত্রাকে ভেদ করে, খুব অল্প সংখ্যক কণা হচ্ছে ছিটকে যাচ্ছে। আর 10-20 হাজারের মধ্যে একটা বা দুটো কণা কি হচ্ছে, যেই পথে গেছে ওই পথেই ফিরে এসছে। তো এখান থেকে ও কি কি কমেন্ট করেছিল, কি কি কনক্লুশন এসেছে, মানে সিদ্ধান্ত কি নিয়েছিল সেগুলো কি, 1 নম্বর বলেছিল কি, যেহেতু বেশিরভাগ কণা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য বলেছিল কি, পরমাণুর কি বেশিরভাগ স্থান ফাঁকা। কারণ বললাম, যেহেতু বেশিরভাগটাই বেরিয়ে যাচ্ছে, তাহলে কি, বেরিয়ে যাবে কখন, যদি ফাঁকা থাকে, তাহলে বেশিরভাগ স্থানই কি হচ্ছে, ফাঁকা। কেন বোঝা গেল। 2 নম্বর হচ্ছে কি, দেখ আলফা যে পার্টিকেল, এটা মেনলি কি হিলিয়াম কণার স্রোত, হিলিয়াম, হিলিয়াম কণার স্রোত। হিলিয়াম জানিস, হাইড্রোজেন হিলিয়াম, লিথিয়াম হিলিয়াম হচ্ছে। আর এটা কি, এর আধান কি পজিটিভ, ধনাত্মক আধান, এর আধান কি ধনাত্মক, পজিটিভ আধান। এবারে ভাব, বিকর্ষণ কখন করবে, যদি সমান আধান হয়। তাহলে মনে হচ্ছে এই পরমাণুটার বেশিরভাগ ভরই যেন মাঝখানে আছে। তাহলে কি মনে হচ্ছে, যে পরমাণুটার বেশিরভাগ ভর, পরমাণুটির বেশিরভাগ ভর, বেশিরভাগ ভর নিউক্লিয়াসের মধ্যে পুঞ্জীভূত থাকে। 3 নম্বর কি, যেটা বললাম, 3 নম্বর কি না, বললাম কি খুব কম সংখ্যক কণা, 20 হাজারের মধ্যে বা 30 হাজারের মধ্যে একটা বা দুটো কণা কি হচ্ছে, যেই পথে যায় সেই পথে ফিরে আসে। তাহলে বিকর্ষণ কখন করবে, যদি নিউক্লিয়াসটা পজিটিভ হয়। তাহলে কি হলো 3 নম্বর,
নিউক্লিয়াসটি ধনাত্মক। তাহলে রাদারফোর্ড এখান থেকে এই সিদ্ধান্তে এসেছিল যে প্রথমটা কি ছিল, না বেশিরভাগ স্থানই ফাঁকা। ২ নম্বরটা কি, না এমন ভাবে মানে যেহেতু একবারে বিকর্ষণ করে দিয়েছে সেই জন্য কি হচ্ছে, মনে হচ্ছে বেশিরভাগ ভরটাই কোথায়, কেন্দ্রে নিউক্লিয়াসের মধ্যে পুঞ্জীভূত থাকে। আর ৩ নম্বর কি, না যেহেতু ওটা বিকর্ষণ করে ওই পথেই ফিরে চলে আসছে একটা দুটো কণা, তার মানে নিউক্লিয়াসটা অবশ্যই ধনাত্মক হতে হবে। যদি ঋণাত্মক হয় তাহলে আকর্ষণ করবে, বিকর্ষণ করবে না। সেই জন্য কি, না নিউক্লিয়াসটা ধনাত্মক। এই যে রাদারফোর্ড যে বলেছিল, এর কিছু ব্যর্থতাও আছে। একটা মেন ব্যর্থতা বলি, এটা পরীক্ষায় খুব পড়ে, রাদারফোর্ড পরমাণু মডেলের ব্যর্থতা। না কি বলেছিল, যে প্রথমে বলেছিল যে নিউক্লিয়াস আছে, তার চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে, এরকম বলেছিল রাদারফোর্ড। তো এই ব্যর্থতাটা কি, না ধর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে, এই চারধারে কি হচ্ছে, এখানে বল বা এখানে বল, ইলেকট্রনগুলো ঘুরছে। এবারে যদি ইলেকট্রনগুলো ঘুরতে থাকে তাহলে ইলেকট্রনগুলো ঘুরলে কি হবে, আমি এটা তো সেল করে দিয়েছি, মানে তোদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি। এটা বোর্ড এসে বলেছিল, পরে আমি বলছি। এটা কিন্তু এরকম ছিল না, এটা জাস্ট নর্মাল কোনো একটা কক্ষপথ, গোলটার হচ্ছে না রে, কোনো একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরছে। না স্যার, বুঝতে পারছি। তাহলে ইলেকট্রন গুলো ঘুরলে কি হবে, যদি তার তো শক্তি ক্ষয় হবে না, একটা ইলেকট্রন ঘুরছে, তা ঘুরতে থাকছে নিউক্লিয়াসের দিকে। যখনই ঘুরতে থাকছে তার মানে কি, ওর একটা শক্তি লস হচ্ছে। যখনই ঘুরছে, তুই যদি ঘুরিস, ধর তুই কাউকে একটা সেন্টার করে কেন্দ্র করে ঘুরতে থাকছিস, মানে কি তোর শক্তি ক্ষয় হবে। তাহলে ইলেকট্রনের যদি শক্তি ক্ষয় হয়, তার মানে কি ধীরে ধীরে ওর গতিশক্তি ক্রমশ হ্রাস পেতে থাকছে। তাহলে শক্তি তাহলে যদি হ্রাস পেতে থাকে তাহলে কি হবে, এই ইলেকট্রনগুলোর বেগ মানে ঘোরার যে বেগ, যেহেতু শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, ইলেকট্রনগুলোর ঘোরার বেগ কি হবে, কমে যাবে। আর কি হবে, ওই যে ব্যাসার্ধ নিয়ে ঘুরছে সেই ব্যাসার্ধ কি হচ্ছে, ক্রমশ হ্রাস পেতে থাকবে। তাহলে কি বললাম, এই ইলেকট্রনটা ঘুরতে থাকলে কি হবে, শক্তি, কমে যাবে। হ্যাঁ শক্তি কমে যাবে। তাহলে কি হবে, শক্তি যখনই কমে যাবে তাহলে দুর্বল হয়ে যাবে। আর কি হবে, এর গতিবেগ আস্তে আস্তে হ্রাস পাবে। আর কি হবে, এর কার্তিক তোরই কক্ষ, মাইক করছে। হ্যাঁ আর এর কক্ষপথটা আস্তে আস্তে কি হবে, হ্রাস পেতে থাকবে, মানে ব্যাসার্ধটা আস্তে আস্তে কমতে থাকবে। তাই কি হবে, এরকম হতে থাকবে। আচ্ছা অন্য কালি দিয়ে করি, আচ্ছা ডেঞ্জার, লাল দিয়ে করি। তাহলে এরকম হবে, দেখ আস্তে আস্তে হ্রাস পেতে আছে, হ্রাস পেতে আছে, হ্রাস পেতে আছে। তাহলে কি হবে, হ্রাস পেতে 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 কি হবে, এক সময় মনে হচ্ছে যেন নিউক্লিয়াসের গায়ে যেয়ে পড়ে যাবে, তাই না, যেটা কিন্তু বাস্তবে কখনো সম্ভব নয়। তাহলে এইটা হচ্ছে একটা খুব যেটা পরীক্ষায় পড়ে, রাদারফোর্ডের পরমাণু মডেলের ব্যর্থতা। তাহলে জিনিসটা কি হচ্ছে, জিনিসটার কিছু নয়, যখনই একটা ইলেকট্রন তার কক্ষপথে ঘুরতে থাকে, তার গতিশক্তি আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, দেন কি হয়, তার বেগ এবং কক্ষপথ দুটোই কি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে। এরকম ভাবে কমতে থাকলে কি হবে, না এক সময় ওই ইলেকট্রনটা কি হচ্ছে, নিউক্লিয়াসের কক্ষপথে বা নিউক্লিয়াসের মধ্যে পড়ে যাওয়ার কথা। কিন্তু এটা বাস্তবে কখনো সম্ভব নয়। এর ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারেনি, সেই জন্য এটা কি রাদারফোর্ডের ত্রুটি। এটাকে এসে কে দিয়েছিল, এটাকে ভুল মানে এর কি বলেছিল, বোর, নিলস বোর বলেছিল। আর নিলস বোর কি বলেছিল, নিলস বোর বলেছিল যে এরকম ভাবে ইলেকট্রন গুলো ঘোরে না। ইলেকট্রন গুলো ঘোরার জন্য তোদের বেশি কিছু নেই আপাতত। ইলেকট্রন গুলো ঘোরার জন্য কি থাকে, না এদের নির্দিষ্ট কয়েকটা কক্ষপথ থাকে। এদের কি নির্দিষ্ট কয়েকটা কক্ষপথ থাকে বা নির্দিষ্ট কয়েকটা শক্তিস্তর থাকে, যেগুলোর নাম তোরা আগেও পড়েছিস মনে হয়, না তোদের নেই, টেনের পড়িয়েছি। যেগুলোর নাম হয় কে, এল, এম, এন, এরকম ভাবে বিভিন্ন শক্তিস্তর থাকে। সেটা এসে নিলস বোর বলেছিল যে এরকম ভাবে কন্টিনিউয়াসলি বা ধীরে ধীরে এরকম ভাবে হয় না। কি থাকে, এই ওপরটার মতো যেটা অলরেডি আমি এঁকে দিয়েছিলাম, কিরকম হয়, না এটা যদি নিউক্লিয়াস হয়, প্লাস করে দিচ্ছি কারণ নিউক্লিয়াস ধনাত্মক, কয়েকটা কক্ষপথ থাকে এরকম, ইলেকট্রন গুলো কি হবে, এই কক্ষপথেই ঘুরতে পারবে, বোঝা গেল। এরকম কক্ষপথ আরো একটা ধর বাইরে আছে, এগুলোর নাম দিয়ে দিচ্ছি ধর,
প্রথমেরটা হয় কে, তারপরটা এল, এম, তারপরে থাকলে এন, এরকম ভাবে হতে থাকে। তাহলে বুঝতে পারলি তার পার্থক্যটা কোথায়? রাদারফোর্ড কি বলেছিল, মানে রাদারফোর্ড কি ভেবেছিল যে নিউক্লিয়াসটা আছে, ইলেকট্রনটা আছে, ইলেকট্রন যখন আস্তে আস্তে ঘুরতে থাকবে তখন কি হবে, ইলেকট্রনটা আস্তে আস্তে গতিশক্তি হ্রাস করতে 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 ওদের কক্ষপথ আর মানে কক্ষপথের যে ব্যাসার্ধ আর বেগ দুটোই হ্রাস পেয়ে একসময় কি হবে, নিউক্লিয়াসের গায়ে আছড়ে পড়বে। বাট যেটা বাস্তবে কোনোদিনও পসিবল নয়। পরে কি এলো, নিলস বোর রাদারফোর্ডের যেই ত্রুটি ছিল ওটাকে কি করলো, মডিফাই করলো, যেটা ঠিক করে বললো যে কি না, এই নিউক্লিয়াসের যে বাইরে যে ইলেকট্রন থাকে তাদের যে কক্ষপথ থাকে সেই কক্ষপথ গুলো হচ্ছে কোয়ান্টাইজড। যাই হোক, তোরা প্রথমে নাম শুনলি কোয়ান্টাইজড, আমি বলছি কোয়ান্টাইজটা কি। আমি বিএসসি তে এসেও প্রথম মানে কোয়ান্টাইজড বুঝতে পেরেছিলাম কি, তার আগে জানতাম না কোয়ান্টাইজ কি। কোয়ান্টাইজ মানে কি, কোয়ান্টাইজ মানে হচ্ছে কি না, একটা জায়গায় কি বলবো মানে একত্রিত হয়ে যাওয়া। তার মানে হচ্ছে ধর ধর আমাদের এখন কারেন্সি কি 1 টাকা, তাই তো, মানে 1 টাকা ন্যূনতম হচ্ছে 1 টাকা। মানে তোকে যদি কেউ 20 পয়সা দেয় তুই নিবি না, বা 25 পয়সা কেউ দিলে তুই নিবি না, 50 পয়সা দিলে কেউ নিবি না। তার মানে দেখ 1 টাকার কোয়ান্টাইজ মানে তোকে যা দেবে 1 টাকার গুণিতক হতে হবে, এটা হচ্ছে কোয়ান্টাইজ। দেখ যখন রাদার, আচ্ছা এটা বোর, দাঁড়া আমি এটা লিখে দিই তাহলে তো বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বোর, এটা হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ডে দেখ, এখানে দেখ বোরের দেখ, আমি এখানে 3টে এঁকেছি, কে, এল, এম। দেখ এর মাঝারে এই যে ফাঁকা আছে, এইগুলো কি হচ্ছে কোনোদিনও কক্ষপথ পসিবল না, মানে এখানে কোনোদিনও ইলেকট্রন থাকতে পারে না, বোঝা গেল? সেই জন্য বলছি কোয়ান্টাইজ। তার মানে কি না, এই যে স্পেসিফাই কক্ষপথগুলো আছে, মানে নির্দিষ্ট যে কক্ষপথগুলো আছে ওখানে ইলেকট্রন থাকতে পারবে, এই মিডিলের কোনো জায়গায় ইলেকট্রন থাকতে পারবে না, বোঝা গেল? এইগুলো ইলেকট্রন থাকতে পারবে না। তা যখনই আমি বলে দিচ্ছি যে এই এই নির্দিষ্ট কক্ষপথগুলো হচ্ছে ইলেকট্রন থাকতে পারবে, সেটার মানে হচ্ছে কোয়ান্টাইজড, এইগুলোতেই থাকতে পারবে, বাকিগুলোতে থাকতে পারবে না, যেটা রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেনি। বোঝা গেল রাদারফোর্ড মডেলের ত্রুটি আর কিভাবে দূর করা যায়। তাহলে বোর এভাবে ব্যাখ্যা করেছিল আর সেটা গ্রহণযোগ্য হয়েছিল। আচ্ছা, এর বেশি তোদের খুব একটা থাকবে বলে মনে হয় না, মানে আছে বলে মনে হয় না। তোদের যেইগুলো এবার আসবে সেইগুলো হচ্ছে এই জায়গা থেকে আসবে। সেটা হচ্ছে কি, আমি প্রথমে লিখেছিলাম, দেখ কোনো একটা পরমাণুকে লিখতে হলে কি হবে, এখানে ওই মৌলটার নাম থাকবে। তুই হাইড্রোজেন ধরতে পারিস, হিলিয়াম ধরতে পারিস, লিথিয়াম, যেটা ইচ্ছে ধরতে পারিস। তার নিচে যেটা থাকে সেটা সবসময় কি, প্রোটন সংখ্যা, বোঝা গেল? এইটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে, যে কোনো একটা এখান থেকে আসবেই। নিচেরটা কি, প্রোটন সংখ্যা, ওপরেরটা কি, ভর সংখ্যা, বোঝা গেল? নিচেরটা সবসময় প্রোটন সংখ্যা, নিচেরটা কি, প্রোটন। প্রোটন সংখ্যা অনেক সময় মানে পারমাণবিক সংখ্যা বলে একই, প্রোটন সংখ্যা বা কি হচ্ছে পারমাণবিক সংখ্যা, বোঝা গেল? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এটা কি, ভর সংখ্যা। ঠিক আছে, নিচেরটা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, উপরটা হচ্ছে ভর সংখ্যা। আর একটা সম্পর্ক মনে রাখবি, ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউট্রন। এইটা আপাতত তোরা মনে রাখ। কি বললাম, কোনো মৌলের কোনো পরমাণু যেটা আছে তাকে যদি তুই লিখতে চাস, এটা এরকম ভাবে লেখা যায়, এক্স এ বি। তার মধ্যে কি হচ্ছে, তোর এক্স যেটা আছে সেটা হচ্ছে কোনো মৌলের পরমাণুর নাম্বার, মানে যেই পরমাণুটাতে লিখছিস, যে হাইড্রোজেন লিখিস এইচ, হিলিয়াম লিখলে এইচ ই, লিথিয়াম লিখলে এল আই, কার্বন লিখলে সি, অক্সিজেন লিখলে ও, যেটা তুই লিখবি সেই পরমাণুটা। আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি ভর সংখ্যা, নিচে যেটা থাকে সেটা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এবারে এই যে ভর সংখ্যাটা সেটা কি লিখতে পারিস তুই, ভর সংখ্যাটাকে লিখতে পারিস প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। মানে প্রোটন আর নিউট্রন মিলে কি হচ্ছে, ভর সংখ্যা হয়।
এবার এখান থেকে বিভিন্ন রকমের শর্ট কোশ্চেন আসবে, যেটা তোদের পরীক্ষায় অলরেডি পড়বে, এখানেও পড়বে, তোরা যখন সেই 100 নম্বরের 90 নম্বরের পরীক্ষা দিবি ওখানেও পড়বে, যেখানেই যা সেখানেই পড়বে। একটা উদাহরণ দিচ্ছে কি 17Cl35। সিএল মানে জানিস ক্লোরিন, জানি কি জানি না, যাই হোক এটা জানার দরকার নেই। কোনো একটা পরমাণু ক্লোরিন এরকম দেওয়া আছে 17Cl35। কোশ্চেন একই, তোরা সবাই ট্রাই কর যে প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, ভর সংখ্যা কত। 2 নম্বরের কোশ্চেন আসবেই এরকম একটা কোশ্চেন, প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, ভর সংখ্যা কত। আচ্ছা নিচে যেটা থাকে সেটা কি, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা একই হয়। যাই হোক প্রোটন সংখ্যা তাহলে কত হলো, প্রোটন সংখ্যা কটা, 17 স্যার। 17। আচ্ছা ভর সংখ্যা কত, 35। হ্যাঁ স্যার। তাহলে এইটা কি দেওয়া আছে, এইখান থেকে নিউট্রন সংখ্যা বেরিয়ে যাবে। তো ভর সংখ্যা দেওয়া আছে, প্রোটন সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা বের করতে পারবি না। ভর সংখ্যা দেওয়া আছে 35 সমান প্রোটন সংখ্যা দেওয়া আছে 17 প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এইটা 17 কি আছে, প্লাস আকারে আছে, নিউটন সংখ্যা তো তোকে বের করতে হবে। তাহলে বা নিউট্রন সংখ্যা সমান কত হবে 35, এখানে 17 প্লাস আছে, ও পাশে গেলে কি হবে মাইনাস। হ্যাঁ স্যার মাইনাস মাইনাস করলে কত হচ্ছে 18। 18। আর স্যার দেখো আরেকটা দিন, আরেকটা দিন। হ্যাঁ স্যার আরেকটা দিন। ক্যালসিয়াম 20 40 করে বল, ক্যালসিয়াম 20 40। 20। বাহ ঠিক আছে। তাহলে প্রোটন নিউট্রন ভর, প্রোটন নিউট্রন সংখ্যা 20 20, ভর সংখ্যা 40, ঠিক আছে। আচ্ছা তাহলে ঠিক আছে, বোঝা গেছে, বাকি সবাই বুঝতে পেরে গেছিস তাই তো। দেন এবারে স্যার এত সহজ দিলে হয়, একটু কঠিন দিন। বাপরে, ঠিক আছে এবারে আস্তে আস্তে যাই, তাহলে কঠিন হবে আস্তে আস্তে। এরপরে কি আছে না, হ্যাঁ কিছু স্যার। কিছু টার্ম আছে যেগুলো যেইগুলো তোদের পরীক্ষায় আসবেই, যে কোনো একটা আসবেই। এটা পড়াবো এখান থেকে তো আসবে একটা, যেগুলো এবার পড়াবো এখান থেকেও যে কোনো একটা কোশ্চেন আসবে। 3টে টার্ম আছে, আইসোটোপ 1 2, আইসোবার 3। এই 3টে গুলিয়ে যাওয়ার চান্স প্রচুর আছে, আমি তোদেরকে মনে রাখার একটা বলে দেবো যেখান থেকে মনে রাখতে পারবি। 3টে জিনিস, একটা হচ্ছে আইসোটোপ, একটা হচ্ছে আইসোবার, একটা হচ্ছে আইসোটোপ। একটা স্যার সলিউশন করে দিন, আমরা করে ফেলবো। আইসোটোপ মানে হচ্ছে কি, 3টে জিনিস বললাম, আইসোম, আচ্ছা 3টে জিনিসের মধ্যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এবার হচ্ছে আইসো কথার মানে হচ্ছে কি সেম, মানে একই। আইসো কথার মানে কি হচ্ছে একই। আইসোটোপটা কি, আইসোটোপ হচ্ছে একটা মৌলের, একটা পরমাণুর, একটা মৌলে ধর আমি ক্লোরিন নিয়েছি বা যেটাই হাইড্রোজেন ক্লোরিন যেটাই নিতে পারিস, কোনো একটা মৌল আছে, সেই মৌলের যদি পরমাণু ক্রমাঙ্ক সেম হয় কিন্তু ভর সংখ্যা আলাদা হয় তাকে কি বলে আইসোটোপ। 1 নম্বর কি বললাম, আইসোটোপ কি বললাম, একই মৌলের যদি পরমাণু সংখ্যা একই হয় ভর সংখ্যা আলাদা হয় তাকে বলে আইসোটোপ। আইসোবার কি, যদি পরমাণু সংখ্যা আলাদা হয় কিন্তু ভর সংখ্যা একই হয় তাকে বলে আইসোবার। আইসোটোন কি, যদি নিউট্রন সংখ্যা সমান হয় তাকে বলে আইসোটোন। 3টে জিনিস বললাম দেখ, আইসোটোপ বললাম যদি, আচ্ছা এবার কেন কি করে বলে দিই তাহলে একবার ইজি হয়ে যাবে। দেখ আইসো মানে কি বললাম, সমান তাই না, এখন বললাম না সেম একই সমান। তাহলে এবার পড়ে আছে কি টোপ বার টোন, যেটা হচ্ছে আছে সেটা মানে হচ্ছে কি প্রোটন সংখ্যা সমান বা পরমাণু ক্রমাঙ্ক সমান। বোঝা গেল না, বুঝতে পারিস না। আছে মানে পরমাণু ক্রমাঙ্ক, দেখ বাকি 3টার মধ্যে হ্যাঁ বাকিগুলো স্যার। নেই দেখ। হ্যাঁ স্যার। তাহলে মানে কি পরমাণু ক্রমাঙ্ক সমান বা প্রোটন সংখ্যা সমান, ঠিক আছে। 2 নম্বর আছে কি বার,
বার মানে ভর সংখ্যা সমান, দেখ ভরেই শুধুমাত্র র আছে, আর কোনোটাতে নেই। প্রোটন ভর হ্যাঁ সংখ্যা, স্যার নিউট্রন, তাহলে র মানে হচ্ছে ভর সংখ্যা। 3 নম্বর দেখ ন আছে, ন ন মানে কি নিউট্রন। বোঝা গেল সহজ হ্যাঁ উপায়? স্যার প মানে প্রোটন, র স্যার মানে ভর, ন মানে নিউট্রন। এবার তিনটা দেখ আমি বলছি, বুঝতে পেরে যাবি। দেখ তাহলে আইসোটোপ কি না, কোনো মৌলের যদি পরমাণু ক্রমাঙ্ক সমান হয়, দেখ যেটা বললাম প মানে প্রোটন বা পরমাণু ক্রমাঙ্ক, তাহলে আইসোটোপে কি বললাম, স্যার পরমাণু ক্রমাঙ্ক আইসোটোরে সমান, কি সমান? নিউট্রন সমান ন, ন পর নিউট্রন, ন আছে না নিউট্রন। পয়ে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, রয়ে হচ্ছে ভর সংখ্যা, নয়ে হচ্ছে নিউট্রন সংখ্যা। বোঝা গেল? তাহলে এখানে কি হলো, প্রথমেরটাই কি হলো, তাহলে পয়ে কি হলো, পরমাণু ক্রমাঙ্ক সমান। আর পরমাণু ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা একই, সমান, আর কি হচ্ছে আলাদা, কি ভর সংখ্যা। আচ্ছা আইসো বার মানে কি, র মানে কি ভর সংখ্যা সমান। যখন উদাহরণ দেবে বুঝতে পারবি। আর আলাদা কি পরমাণু ক্রমাঙ্ক, উল্টো প্রায়। দেখ আইসোটন কি, ন ফর নিউট্রন। আচ্ছা এবারে দেখ, যখনই বলছি আমি কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক সমান, ভর সংখ্যা আলাদা, আর বুঝতে পারছিস যে দুটো কোনো ভ্যারিয়েন্ট আছে। মানে কি, ধর প্রথমেটার আমি উদাহরণ দিচ্ছি, ধর 17Cl35, 17Cl37। ভেবে দেখ, আমি ক্লোরিন কোনো একটা পরমাণু নিয়েছি, ক্লোরিন, যার দেখ প্রথমটা 17Cl35, মানে হচ্ছে কি প্রোটন সংখ্যা 17, ভর সংখ্যা 35। দ্বিতীয়টার দেখ প্রোটন সংখ্যা 17, ভর সংখ্যা 37। দেখ এবারে এই উদাহরণটার সঙ্গে লেখাটা মেলা। দেখ পরমাণু ক্রমাঙ্ক সমান, দেখ 17 এটা, এটারও 17। দেখ তার মানে কি হলো, পরমাণু ক্রমাঙ্ক সমান মানে প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা আলাদা। দেখ এর ভর সংখ্যা 35, দ্বিতীয়টার ভর সংখ্যা 37। তাহলে কি হলো, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা। এবারে হচ্ছে আইসোবার আইসোবার। আইসোবার মানে কি তাহলে, আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা সমান হবে কিন্তু প্রোটন সংখ্যা আলাদা হতে হবে। বোঝা গেল? এখানে একটা উদাহরণ নিচ্ছি, ধর আর্গনের, যার প্রোটন সংখ্যা 18, ভর সংখ্যা 40, এর সঙ্গে নিচ্ছি ক্যালসিয়াম। ক্যালসিয়ামের কত প্রোটন সংখ্যা 20, ভর সংখ্যা 40। দেখ উদাহরণটা দেখ, আর্গনের জন্য দেখ প্রোটন সংখ্যা 18, ভর সংখ্যা 40, আর হ্যাঁ ক্যালসিয়ামের দেখ প্রোটন সংখ্যা 20, ভর সংখ্যা 40। ঠিক আছে স্যার তাহলে কি দেখতে পেলাম এখানে আমরা, দুটোরই ভর সংখ্যা সেম। দেখ দুটোরই ভর সংখ্যা 40, কিন্তু স্যার একবার বলুন না। হ্যাঁ দুটোরই বলছি ভর সংখ্যা দেখ সেম, আর্গনেরও 40, ক্যালসিয়ামেরও 40, কিন্তু দুটোর প্রোটন সংখ্যা আলাদা, একটা 18, একটা 20। ওপরেরটা দেখ প্রোটন, আইসোটোপটা দেখ, দুটোর প্রোটন সংখ্যা সমান ছিল, ভর সংখ্যা আলাদা ছিল। আর আইসো বারে দেখ, দুটোর ভর সংখ্যা একই, প্রোটন সংখ্যা আলাদা। দেখ উল্টো পুরো। দেখ বাকি তাহলে কি থেকে গেল তিনটের মধ্যে, আইসোটোন। আইসোটোন হ্যাঁ, যেখানে কি বলেছিলাম যে নিউট্রন সংখ্যা সমান। তাহলে এখানে একটা উদাহরণ দিতে হবে যার কি নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা বের করতে হলে কি করতে হয়, ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হয়। সোজা কোথায় আমি বলছি এক্ষুনি। আচ্ছা ক্লোরিনের আমরা একটা কি দেখলাম, যে ক্লোরিনের একটা হয় কি 17Cl37, তাই না? আবার ক্যালসিয়ামের কি দেখলাম 20, 40। আচ্ছা নিউট্রন সংখ্যা বার করার একটা সহজ নিয়ম বলে দিই, কিছু না। ধর এখানে কিছু একটা আছে, ধর আমি বললাম 5, উপরেটা আছে 11, জাস্ট বললাম। নিউট্রন সংখ্যা বের করতে হলে কি করতে হয়, এইটা থেকে এইটা বিয়োগ। বোঝা গেল? 11 দিয়ে 5 মাইনাস হ্যাঁ 5 দিয়ে বিয়োগ। হ্যাঁ স্যার। ওই আমরা তাহলে সবাই দেখ, জানি, তোকে বলতে হবে না, স্যার বুঝাচ্ছে তো। তাহলে প্রথমটা ক্লোরিনটা দেখ নিউট্রন সংখ্যা বের করতে হলে কি করতে হবে,
37 থেকে 17 বিয়োগ, দেখ বিয়োগ করে দেখ 20 হবে। দেখ তোরা বিয়োগ করতে পারিস, বিয়োগ করলে 20 হয়ে যাবে। তার মানে কি হলো, ক্লোরিনের জন্য প্রথমটাতে নিউট্রন সংখ্যা কত বেরোলো? 20। সেকেন্ডটা যেটা আছে ক্যালসিয়াম, এখানেও বিয়োগ করে, এক্ষুনি তোরা অলরেডি বললি, তোরা বিয়োগ করে একটু আগে দিয়েছিলাম, বিয়োগ করলে কত হবে? এটারও নিউট্রন সংখ্যা কত হলো? 20। নিউট্রন সংখ্যার জন্য এন দিয়ে দিচ্ছি। তাহলে আইসোটোন মানে কি বলেছিলাম এক্ষুনি, যে যে যে- যে মৌলগুলোর কি হচ্ছে নিউট্রন সংখ্যা সমান হতে হবে। দেখ এখানে নিউট্রন সংখ্যা সমান, সেই জন্য কি হচ্ছে ক্লোরিন আর ক্যালসিয়াম, যে এই দুটো যে মৌল লিখেছি, এরা পরস্পরের আইসোটোন। এখান থেকে যে কোনো একটা ধরে নে পরীক্ষায় চলে এসছে, তোদের এই পরীক্ষায় আসবে, পরে পরীক্ষায় আসবে। আইসোটোপ কাকে বলে? উদাহরণ। আইসোবার কাকে বলে? উদাহরণ। আইসোটোন কাকে বলে? উদাহরণ। এই তিনটার মধ্যে যে কোনোটা তোদের পরীক্ষায় চলে এসছে একটা। আর একটা যেটা বললাম আগেই, যেটা বললাম যে কোনো একটা তোদেরকে মৌল দিয়ে দেবে, সেখান থেকে তার প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, ভর সংখ্যা কত। প্রোটন সংখ্যা সবসময় নিচেরটা, ভর সংখ্যা সবসময় ওপরেরটা, নিউট্রন সংখ্যা কি, ভর সংখ্যা মানে ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দিলে যেটা হবে সেটাই ভর সংখ্যা, এই সরি নিউট্রন সংখ্যা। আবার অনেক সময় কি হয়, এই ওপরে না দিয়ে কি দিয়ে, বলে দিচ্ছি তোদের জন্য, Cl17 এই কোণেও দেয় অনেক সময়, বোঝা গেল? এই কোণেও দেয় একই, এই কোণেও দিতে পারে, এই কোণেও দিতে পারে, বোঝা গেল? একই, যেটা ওপরে থাকবে সেটা ভর সংখ্যা, যেটা নিচে থাকবে ওটা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। এই কোণেও দিতে পারে, এই কোণেও দিতে পারে, জানি না তোদের কি দেবে। নেক্সট পড়বো কি আমরা, তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার একক এবার মানুষে পড়ে গেছে, যাই হোক, না পড়লে তোদের পড়তো। তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা কি, এটা প্রথমে আবিষ্কার করেছিল কি হেনরি বেকারেল, ঠিক আছে? সেই জন্য এর এককও এইরকম মানে ওর নাম অনুসারে দেওয়া হয়। যাই হোক, হেনরি বেকারেল প্রথম আবিষ্কার করেছিল, কি করেছিল না, যখন হেনরি বেকারেল প্রথম কি করেছিল, পটাশিয়াম ইউরেনাইল সালফেট এরকম একটা নিয়ে পরীক্ষা করেছিল, এরকম একটা যৌগ নিয়ে পরীক্ষা করেছিল, তখন কি লক্ষ্য করেছিল, যে ইউরেনিয়ামটা কি হচ্ছে নিজে থেকেই মানে স্বতঃস্ফূর্ত হবে, নিজে থেকেই কি হচ্ছে এক প্রকার ভেদন ক্ষমতা সম্পন্ন বিকিরণ নিঃসরণ করে। তার মানে কি না, ও একটা যৌগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, মানে পরীক্ষা নিরীক্ষা মানে বুঝতেই পারছিস, রিসার্চ করছে, কোনোটা এ করছে, কাজ করছে, তখন দেখছে কি না, ওই যে যৌগটা ও নিয়েছিল, সেই যে ইউরেনিয়াম যৌগটা, ওই যৌগটা নিজে থেকে কি হচ্ছে একটা বিকিরণ এমিট করছে, বিকিরণ নিঃসরণ করছে। তো এই যে নিজে থেকেই বিকিরণ নিঃসরণ করছে, বাঁচাও গো। আচ্ছা, এই যে বিকিরণ নিঃসরণ হচ্ছে, এই যে বিকিরণটার নাম দিয়েছিল কি প্রথমে বেকারেল রশ্মি। কারণ কি, কারণ বুঝতেই পারছিস, যেহেতু বেকারেল দেখেছিল, প্রথমে বেকারেল আবিষ্কার করছিল যে কিছু একটা রশ্মি যাচ্ছে, কিছু একটা রশ্মি নিঃসরণ হচ্ছে, প্রথমে এই নামটা দিয়েছিল কি বেকারেল রশ্মি। পরে ম্যাডাম কুরি, নাম হয়তো শুনে থাকবে, ম্যাডাম কুরি এর নাম দেয় কি তেজস্ক্রিয় রশ্মি। আর এই যে ঘটনাটা ঘটছে, মানে কোনো একটা যৌগ নিজে থেকেই কি হচ্ছে একটা মানে বিকিরণ নিঃসরণ করছে, স্বতঃস্ফূর্ত হবে নিজে থেকেই, এই যে প্রক্রিয়াটা, এই যে ঘটনাটা, এই ঘটনার নামটা কি তেজস্ক্রিয়তা। তাহলে এখান থেকে দুটো জিনিস হলো, তেজস্ক্রিয়তা কি আর তেজস্ক্রিয় রশ্মি কি। ঘটনাটা হচ্ছে তেজস্ক্রিয়তা, আর তেজস্ক্রিয়তার ফলে যে রশ্মিটা যে নিঃসরণ হচ্ছে, সেই রশ্মিটার নাম হচ্ছে কি তেজস্ক্রিয় রশ্মি। আর যে মৌলটা এই রশ্মি নিঃসরণ করছে তাকে কি বলা হয়, তেজস্ক্রিয় মৌল। তাহলে জিনিসটা কি হচ্ছে, ধর কোনো একটা, তুই এখানে কোনো একটা পরীক্ষা করছিস বা কোনো একটা যৌগ নিয়ে করছিস, যৌগ নিয়ে পরীক্ষা করছিস, কি দেখতে পাচ্ছিস যে এই যৌগটা, আমি ধরলাম যে ইউরেনিয়াম, জাস্ট ধরলাম, জাস্ট এমনি ইউরেনিয়ামটা পরীক্ষা করছি আমি, কি হচ্ছে আমি দেখছি এখান থেকে এরকম কোনো একটা কি হচ্ছে এমিট হচ্ছে, কোনো একটা রশ্মি নিঃসরণ হচ্ছে। এই যে পুরো যে প্রক্রিয়াটা, পুরো যে ঘটনাটা, ঘটনার নামটা কি হচ্ছে তেজস্ক্রিয়তা, বোঝা গেল? ঘটনাটা যে পুরোটা ঘটছে এটার নাম তেজস্ক্রিয়তা। এই যে রশ্মিটা নিঃসরণ হচ্ছে, এই যে রশ্মিটা যে যাচ্ছে, এই রশ্মিটার নামটা কি তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় রশ্মি। আর যে যৌগটা বা যে মৌলটা করছে তাকে কি বলা হয়, তেজস্ক্রিয় মৌল। কিছুই নেই, পড়বেও না খুব একটা, তোদের হয়তো জাস্ট পড়তে পারে তেজস্ক্রিয়তা কাকে বলে, যে ধর্মের জন্য কোনো মৌল
নিজে থেকেই বা স্বতঃস্ফূর্ত ভাবেই একটা উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন রশ্মি নিঃসরণ করে, তাকে বলা হয় কি, সেই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। যে মৌলটা নিঃসরণ করে তাকে তেজস্ক্রিয় মৌল বলে, যে রশ্মি নির্গত হয় তাকে বলে তেজস্ক্রিয় রশ্মি। বাস, এটাই হচ্ছে প্রথম, এটা হচ্ছে শেষ। আচ্ছা, একটা পরীক্ষা করেছিল যেখানে এইখানে আছে তোর কোন এরকম আঁকতে পারিস বা এরকম উল্টো দিকে আঁকতে পারিস, এরকম টাইপের যেটা ইচ্ছে তোরা আঁকতে পারিস। তা কি করেছিল, নিচে একটা অবশ্যই কি এখানে একটা কোনো একটা তড়িৎ ক্ষেত্র দিয়েছে বা উপরে তড়িৎ ক্ষেত্র দিয়েছে। এটার কিছু নয়, এখানে তিনটে ধরনের রশ্মি নিঃসরণ হয়। একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা। এই যে আলফা বিটা আর গামা তিনটে রশ্মি উৎপন্ন হচ্ছে, তিনটে রশ্মি নিঃসরণ হচ্ছে, এখানে কি করেছিল, তড়িৎ ক্ষেত্র দিয়ে দিয়েছিল। তড়িৎ ক্ষেত্র মানে কি, একটা ফিল্ড দিয়ে দিয়েছিল। এবারে যখন দেখছে এই যে আলফা রশ্মিগুলো যেগুলো আছে এইগুলো কি হচ্ছে, যেদিকে ঋণাত্মক আছে সেই দিকে এইগুলো যাচ্ছে বেশি। তার মানে কি, এইটা তার মানে আলফাটা হচ্ছে কি পজিটিভ। কারণ কি, আমি প্রথমেই বলেছি পজিটিভ সবসময় কি হচ্ছে নেগেটিভকে আকর্ষণ করে, নেগেটিভ সবসময় পজিটিভকে আকর্ষণ করে, আর যেটা কোনো নেই সেটা তো অবশ্যই কিছু হবে না। সেই জন্য কি হচ্ছে, এই যে আলফা কণা কোন দিকে যাচ্ছিল, ঋণাত্মকের দিকে, তার মানে কি আলফা কণাটা অবশ্যই পজিটিভ। আর বিটা কণাটা কি, এটা পজিটিভ দিকে আসছিল, তার মানে কি এটা অবশ্যই নেগেটিভ। আর মাঝখানে যেটা আছে গামা, এর কোনো মানে সোজা চলে যাচ্ছে, কোনো দিকে বাঁকছে না, কোনো দিকে বাঁকছে না, সেই জন্য এটা কি নিস্তড়িত। এবার এই যে আলফা বিটা গামা, তোদের এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় প্রচুর আসে, মানে কার ভেদন ক্ষমতা সর্বাধিক বা এদের মধ্যে পার্থক্য কি, এদের আধান কিরকম, সেইগুলো তোর আসে পরীক্ষায়। যার মধ্যে আলফা কণা হচ্ছে কি, এক্ষুনি বললাম যেটা কি, এটা পজিটিভ কণার স্রোত বা ধনাত্মক কণার স্রোত। এটাকে মেনলি বলা হয় কি, হিলিয়াম কণার স্রোত। আমি একবারে প্রথমে বলেছিলাম হিলিয়াম কণার স্রোত। তাহলে আলফা কণা কি, মেনলি হিলিয়াম কণার স্রোত, যেটা হচ্ছে কি ধনাত্মক। বিটা কি, বিটাকে বলা হয় বেশিরভাগ সময় কি ইলেকট্রন কণার স্রোত। আলফা কণা কি হিলিয়াম কণার স্রোত, বিটা কণা কি ইলেকট্রন কণার স্রোত। হিলিয়ামকে সবসময় লেখা হয় 2He4, তার মানে কি হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2, ভর সংখ্যা হচ্ছে 4। ইলেকট্রনের কি -1 0। এগুলো সবসময় মনে রাখবি, পরে কাজে লাগবে। আমি নেক্সট দিন যখন তোদের উদাহরণ করাবো, উদাহরণ তো থেকে তোদের আসবে কোশ্চেন, কোনো না কোশ্চেন আসবে তোদের, সেটা পরের দিন করাবো, আজকে করাবো না। আর মাঝখানেটা কি গামা, যেটা হচ্ছে কি নিস্তড়িত। পরের দিন আর একটু পড়াবো, পরের দিন কোশ্চেন আলোচনা করব, লিখিয়ে দেব। আর আজকে তাহলে কি কোশ্চেন গুলো লিখিয়ে দিই যেগুলো তোদের পরীক্ষায় মেনলি আসবে, ঠিক আছে? 1 নম্বর হ্যাঁ কোশ্চেন, স্যার। কোশ্চেন নাম্বার 1। স্যার আজকেই যা করানো করে দিন, পরের সপ্তাহ পরীক্ষা, আর সময় নেই স্যার। আচ্ছা, কোশ্চেন গুলো লিখে নে আগে। রাদারফোর্ডের পরমাণু মডেল। এইটা পড়ে রাখিস, পরমাণু মডেলটা মানে ব্যাখ্যাই আর কি, মানে ওখান থেকে কি কি সিদ্ধান্ত এসেছিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। খুব ভালো কোশ্চেন, ত্রুটি কিন্তু পড়ে রাখবি, হ্যাঁ, বইয়েও আছেন বলেওছি। 3 নম্বর, আইসোটোপ, আইসোবার, আইসোটোন কি, অবশ্যই উদাহরণ সহ। আইসোটোপ, আইসোবার, আইসোটোন কি, উদাহরণ সহ। উদাহরণ যেন থাকে, মানে উদাহরণ দিতেই হবে তোকে। এইগুলোর কি হচ্ছে, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা। কত, এটা মানে পি মানে হচ্ছে প্রোটন সংখ্যা, ঠিক আছে?
n মানে হচ্ছে নিউট্রন সংখ্যা, a মানে হচ্ছে ভর সংখ্যা। কোশ্চেন 5, আচ্ছা ভর সংখ্যা কি এটাও লিখতে পারিস? ভর সংখ্যা কাকে বলে? অনেক সময় পরীক্ষায় পড়ে। ভর সংখ্যা কাকে বলে? ঠিক আছে, হ্যাঁ স্যার। নেক্সট ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে আবিষ্কার করে? এদের কি, এদের, এটা শর্ট কোশ্চেন পড়বে, এদের আধান ও ভর কত? কোশ্চেন 6। 7 নম্বর কোশ্চেন কি? হ্যাঁ, তেজস্ক্রিয়তা কি? যা লিখেছি সবই আমি বলেছি অলরেডি। তেজস্ক্রিয়তা কি, এর একক কি? একক কি? বেকারেল। কোশ্চেন 8, আলফা, বিটা, গামা এদের পার্থক্য। পার্থক্য যখনই করবি তখন ওইগুলোর মধ্যে চলে আসবে অলরেডি, যে আলফা কণা হচ্ছে ধনাত্মক কণার স্রোত বা হিলিয়াম কণার স্রোত, বিটা হচ্ছে তোর নেগেটিভ কণা যেটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, গামা হচ্ছে নিস্তড়িত। এগুলো মানে পার্থক্য যখনই করবি এগুলো এর মধ্যে চলে আসবে সব। ঠিক আছে, গামা কণার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, বিটা কণা তার থেকে একটু কম, আলফা কণা তার থেকে একটু কম। এইগুলো যখন তুই পার্থক্য পড়বি তখন বই অলরেডি থাকবে সবগুলো, মানে পার্থক্যের মধ্যেই সব ঢুকে যাবে। এইখানে আরেকটা যেটা কোশ্চেন হয়তো তোকে দিয়ে দিল যে আলফা, বিটা, গামা তিনটা কণা দিয়ে দিল, তোকে বললো যে ভেদন ক্ষমতা কার সব থেকে বেশি, সেই অনুযায়ী সাজাও। গামার সব থেকে বেশি ভেদন ক্ষমতা, সব থেকে কম হচ্ছে আলফা কণার, আলফা কণার কম, বিটা কণা তার থেকে একটু বেশি, গামা কণা সব থেকে বেশি। এটা তোদের এর সময় বেশি পড়ে, এক্স রে গামারের সময় বেশি পড়ে, এইখানে খুব একটা পড়ে বলে মনে হয় না। যাই হোক, গামারের সব থেকে বেশিটা মনে রাখিস, গামারের ভেদন ক্ষমতা বেশি সব থেকে। কোশ্চেন লেখা হলে বলিস, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? আর একটা বা দুটো কোশ্চেন হয়তো লিখবো আমি, অন্য কালিতে লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। নিউক্লিয় বল কি? এদের বৈশিষ্ট্য লেখা। এই কোশ্চেনটাও তোদের ধর পরীক্ষায় চলে এসছে প্রায়। নিউক্লিয় বল কি, এদের বৈশিষ্ট্য লিখবো, এই কোশ্চেনটাও তোদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর। নিউক্লিয় বলকে আমি জিনিসটা বলে দিই, জাস্ট তোরা লিখতেও পারিস, নাহলে বইও আশা করি আছে। নিউক্লিয় বল কি না, নিউক্লিয় বল হচ্ছে একটা খুব অল্প জায়গায় একটা বল ক্রিয়া করে, যেটা হচ্ছে কি পরমাণু নিউক্লিয়াস। যেই বলটা কি হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মধ্যে ক্রিয়া করে নিউক্লিয়াসের স্থায়িত্ব প্রদান করে, তাকে নিউক্লিয় বল বলা হয়। এই যে নিউক্লিয় বলটা, এই যে বলটা কি হচ্ছে খুব অল্প জায়গায় কাজ করে, আর এই অল্প জায়গায় কাজ করে এদের যে আকর্ষণ বলটা, এটা হচ্ছে প্রচুর, না প্রচুর বেশি। আকর্ষণ বলটা খুব কম জায়গার মধ্যে আকর্ষণ করে, আর আকর্ষণ বলটা হচ্ছে প্রচুর, মানে এটা সব জায়গায় আকর্ষণ করে না। যখন এদের দূরত্বটা, মানে একটা থেকে আরেকটার দূরত্ব যখন 10⁻⁻15 মিটারের বেশি হবে তখন এটা ক্রিয়া করে না। যখন এদের থেকে কম হয় তখনই হচ্ছে এটাকে ক্রিয়া করে। তাহলে এইটা ক্রিয়া করে কোথায়? যখন ফেমটোমিটার অর্ডারে হয়, 10⁻⁻15, এই অর্ডারের যখন দূরত্ব থাকে, মাঝারের দূরত্ব, তখন এই নিউক্লিয় বল কাজ করে। তার থেকে বেশি হলে এই বল মেনে চলে না। তার মানে এই বলটা তখনই কাজ করে যখন দূরত্বটা খুব কম হয়। তাহলে কাকে বলে হয়ে গেল, বৈশিষ্ট্য হয়ে গেল। কাকে বলে কি বললাম? যে বল পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মধ্যে ক্রিয়া করে তাদের মধ্যে নিউক্লিয়াসের স্থায়িত্ব প্রদান করে, তাকে বলছে নিউক্লিয় বল। এদের বৈশিষ্ট্য কি?
বৈশিষ্ট্য হচ্ছে এই বল খুব অল্প জায়গার মধ্যে ক্রিয়া করে। 2 নম্বর কি বললাম, এই বল খুব শক্তিশালী একটা আকর্ষণ বল। 3 নম্বর দুটা হলেই হয়ে যায় মেনলি। 3 নম্বর লিখতেও পারিস এই সূত্র কুলম্বের, এই বল হচ্ছে কুলম্বের সূত্র মেনে চলে না, বা এইগুলো দুটো পড়ে রাখলে মোটামুটি হয়ে যায়। তোদের আমি যা স্যার পড়িয়েছি বোর্ডের ধারণা পরমাণু একক, বল গতি, পরমাণু গঠন, যদি কেউ আমি যা পড়িয়েছি যদি ভালো করে পড়িস আরামসে 80% 90% নাম্বার পেয়ে যাবে। এবার তোদেরকে বইটারও রিডিং পড়তে হবে, কারণ বই তো তোকে পড়তেই হবে রিডিং, না হলে তুই শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো তো খুঁজে পাবি না অতটা। বই তোকে পড়তে হবে, বইয়ের পেছনে ধর যে কোশ্চেন গুলো আছে ওইগুলো কর। বোঝা গেল? মোটামুটি এগুলো পড়লে তোর মোটামুটি সিলেবাস 70-80% কভার হয়ে যাবে।